আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রাত পেরোলেই জামাই ষষ্ঠী। জামাইরা আসবে শ্বশুর বাড়িতে, পঞ্চব্যঞ্জন সহযোগে ভোজন সারবেন জামাইরা। শেষ পাতে থাকবে স্পেশাল মিষ্টি, যাকে ঘিরে একদিন আগেই রায়গঞ্জে মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। চাহিদা অনুযায়ী বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ মিষ্টি নিয়ে হাজির বিক্রেতারা। জামাই ষষ্ঠী বাঙালির এক চিরাচরিত আবেগপূর্ণ উৎসব। এই দিনে জামাই আপ্যায়ন এক বিশেষ প্রথা। এই উৎসবকে ঘিরে 16 আনা বাঙালিয়ানায় মেতে ওঠেন সকলেই। পূর্বপুরুষদের সময় থেকেই নস্টালজিয়ায় ভরা এই উৎসব আজকের আধুনিক যুগেও একই রীতিতে পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বায়নের যুগে পাশ্চাত্য সংস্কৃতির প্রতি ধাবিত হলেও সারা বছর জামাই ষষ্ঠী ঘিরে অপেক্ষায় থাকে আপামর বাঙালি। বলা ভালো, ভোজন বিলাসী বাঙালির উৎসব মানেই খাই দাই। আর তা যদি জামাই ষষ্ঠীর মতো উৎসব হয়, তাহলে তো 16 কলা পরিপূর্ণ। এই বিশেষ দিনে জামাইদের পাতে ষোড়শ ব্যঞ্জন তুলে দেওয়া হয়, আর সেই ভোজনে পরিতৃপ্ত হন জামাই বাবাজি, যার মধ্যে অন্যতম হলো মিষ্টি। যে কোনো অনুষ্ঠানে মিষ্টির জুড়ি মেলা ভার, আর সে যদি হয় জামাই ষষ্ঠী, তাহলে তো কোনো কথাই নেই। রকমারি মিষ্টান্নে ভরে ওঠে জামাইদের থালা। সেই অনুসারে মিষ্টির ভ্যারাইটি নিয়ে প্রস্তুত রায়গঞ্জের মিষ্টি বিক্রেতারা। প্রসঙ্গত, বুধবার জামাই ষষ্ঠী, তার একদিন আগে থেকেই রায়গঞ্জ শহরের মিষ্টির দোকানগুলিতে তিল ধারণের জায়গা নেই। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মিষ্টির দোকানগুলিতে একই চিত্র। নিত্য নতুন মিষ্টি তৈরি করা হয়েছে। জামাই ষষ্ঠীর স্পেশালিটি বজায় রাখতে এক এক দোকানে এক এক রকম অভিনব মিষ্টির সম্ভার সাজানো হয়েছে। দেবাশিস দত্ত নামের মিষ্টি বিক্রেতা জানিয়েছেন, তার দোকানে প্রায় 100 ভ্যারাইটির মিষ্টি রয়েছে। বেনারসি রাবড়ি থেকে বগুড়ার দই, ছানা বড়া থেকে ল্যাংচা, পান্তুয়া, রসমালাই, কি নেই তার দোকানে। জামাই ষষ্ঠী উপলক্ষে যথেষ্ট বেচাকেনা হবে বলে আশাবাদী তিনি। দেখতে পাচ্ছেন আমার কত মিষ্টি আছে তৈরি হচ্ছে, কত ভ্যারাইটি। আমার প্রায় 100 ভ্যারাইটি আছে আজকে। স্পেশাল রাবড়ি, বেনারসি রাবড়ি আমার এখানকার স্পেশাল। আমার এখানকার দই বগুড়া স্টাইলে যে দইটা করা, দইটা তো অনেক। এই সামনে ছানা রোল আছে, আপনার ছানার জিলাপি, ল্যাংচা, পান্তুয়া, পেয়ারা সন্দেশ, আম সন্দেশ, আপনি তারপরে আছে কিশোর ম্যাঙ্গো সন্দেশ, রসমালাই, অনেক আইটেম। লোকজন আসে হয় নিশ্চয়ই প্রতি বছর মতন এবছর। নিতাই দত্ত নামের অপর এক দোকান মালিক জানান, তার দোকানেও প্রচুর পরিমাণে ভ্যারাইটি রাখা হয়েছে মিষ্টির। মিষ্টি তৈরি হয়েছে ভাপা সন্দেশ থেকে ছানা বড়া, ল্যাংচা, গোলাপ জামুন, প্রচুর পরিমাণ স্পেশাল মিষ্টি রয়েছে তার দোকানে। গোটা বরফি, ফ্রুট জাতীয় জিনিস দিয়ে তৈরি, যেটা কাজু, কিশমিশ, হ্যাঁ, এসব দিয়ে তৈরি। একটা আছে ভাপা সন্দেশ, আমাদের খুব বেশি বিক্রি হয় যেটা রায়গঞ্জ বাজারে। আদার্স অন্য অন্য আইটেম যেগুলো আছে সেগুলির মধ্যে ছানা বড়া, ছানার ল্যাংচা, হ্যাঁ, গোলাপ জামুন, এই যে কিছু কিছু আরও কিছু কিছু আইটেম যেগুলো আছে, হ্যাঁ, 50-60 উপরেই থাকে। তার মধ্যে কয়েকটা আইটেম যেগুলো আছে স্পেশাল, সেটা নর্মালি যেগুলো থাকে সেগুলো তো আসেই। এছাড়া এই সব আইটেমগুলো আমরা তৈরি করি জামাই ষষ্ঠী। প্রচুর ভিড় হয়, সামাল দিতে পারি না আমরা, এত ভিড় হয়। প্রত্যেকবারই আমাদের এই দোকানে প্রচণ্ড ভিড় হয়। এগুলো বিয়ে করেই আসে, আসে নিয়ে আসে, সেটা চেষ্টা করি সবসময় যাতে ভালোভাবে লোককে আমরা পরিষেবা দিতে পারি। হ্যাঁ, জামাই ষষ্ঠী উপলক্ষে একদিন আগে থেকেই মিষ্টির দোকানে এসেছেন ক্রেতারা। মন পছন্দের মিষ্টি কিনে মুখের হাসি চওড়া হয়েছে তাদের। আমি মিষ্টি দোকানে এসেছি আগামীকাল জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে দত্ত সুইটসে আমি মিষ্টি নিতে এসেছি। এর হচ্ছে ছানার পায়েস, দই, মিষ্টি দই, আর এখানে স্পেশাল হচ্ছে গঙ্গারামপুরের স্পেশাল ক্ষীর দই, রাবড়ি, ছানা রোল, ছানার জিলাপি, সব রকম এখানে স্পেশাল। আর এখানকার মিষ্টির টেস্টও খুব সুস্বাদু, খুবই সফট। আপনারা এসে খেয়েও দেখতে পারেন, আপনারা এসে নিয়েও দেখতে পারেন। জামাই ষষ্ঠী ব্লকে এগুলোই নিলেন আপনি? হ্যাঁ, এগুলো নিলাম। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে চলছে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। সারা বছর ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার এই স্কুলে একটি শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হলো, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ। তিনি তার বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে পড়ুয়াদের উদ্বুদ্ধ করেন। আজকের কর্মসূচি বলতে আজকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ তিনি এসছেন। অ্যাকচুয়ালি হঠাৎ করেই এটা একটা সুযোগ হয়ে গেল, তারা এসেছিলেন, আসবার কথা ছিল। গতকালই ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে স্কুলে অনেকদিন পর, তাই আমার মনে হলো যে যেহেতু এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসছেন, তাহলে পরে তাকে দিয়ে তার মাধ্যমে যদি ছাত্রছাত্রীদেরকে একটু উদ্বুদ্ধ করা যায়, তাহলে পরে হয়তো কিছুটা ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে। সেই কারণেই এরকম একটা প্রোগ্রাম আজকে রেখেছি। আমরা একটা শিক্ষা বিষয়ক সেমিনার আজকে স্কুলে আয়োজন করেছি। আর যেহেতু আমাদের বিদ্যালয়ে 75 বর্ষ পূর্তি উৎসবের বর্ষ চলছে, বর্ষব্যাপী অনুষ্ঠানের একটা অংশ হিসেবে তিনি এসছেন এবং তিনি ছাত্রছাত্রীদের সামনে তার বক্তব্য রাখছেন। লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই রায়গঞ্জ বিধানসভা আসনে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা আসনে হবে উপনির্বাচন, যাকে ঘিরে রাজনৈতিক মহলের প্রস্তুতি তুঙ্গে। প্রতিটি রাজনৈতিক দল উপনির্বাচন ঘিরে কতটা প্রস্তুতি নিচ্ছেন, সাধারণ মানুষই বা উপনির্বাচনের ব্যাপারে কি ভাবছেন, তা নিয়ে তুলে ধরবো এই বিশেষ প্রতিবেদন। ভোট তো হবেই, একটা এমএলএ যখন পদত্যাগ করেছে ভোট তো স্বাভাবিক হওয়া। আমরা সাধারণ মানুষ হিসাবে নিশ্চয়ই এই ভোটে অংশগ্রহণ করব। আসলে এটা হচ্ছে একটা অকাল নির্বাচন, নির্বাচনটা কোনো প্রয়োজনই ছিল না। এই ভোটটা মানুষের মাথায় হয়তো অন্য কিছু ছিল। দেখুন, ক্যান্ডিডেট সম্পর্কে এখনো আমাদের আলোচনা সেই পর্যায়ে আমার কাছে নেই, আমি জানি না। সদ্য সমাপ্ত হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার নির্বাচন। গত 4 জুন ফল প্রকাশিত হয়েছে ভোটে। এরই মধ্যে রাজ্যে বেজে গেল বিধানসভা উপনির্বাচনের দামামা। সোমবারই রায়গঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী 10 জুলাই হবে ভোট, যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। একই ছবি প্রশাসনের অন্দরেও। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, যদিও পরে তিনি তৃণমূলের ছত্রছায়ায় আসেন। কিন্তু খাতায় কলমে বিরোধী বিধায়ক হওয়ায় তিনি বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরই আসে লোকসভা ভোট। রায়গঞ্জ লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী করে সেই কৃষ্ণ কল্যাণীকেই। ভোট প্রচারের মাঝে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণ, যার জেরে এই বিধানসভা আসনটি শূন্য হয়ে পড়ে। লোকসভায় পরাজিত হন কৃষ্ণ কল্যাণী। সেই অনুসারে আগামী 10 তারিখ রায়গঞ্জ বিধানসভা আসনে হবে ভোট। লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুসারে রায়গঞ্জ বিধানসভা আসন থেকে লিড পেয়েছে বিজেপি। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার প্রায় সবকটি ওয়ার্ডই বিজেপির লিড থাকায় এবারে উপনির্বাচনের লড়াইটা চ্যালেঞ্জের হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলের কাছে। সব মিলিয়ে লোকসভার ফল ভুলে এখন উপনির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে রাজনৈতিক মহলে। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন, সদ্য লোকসভা ভোট শেষ হয়েছে, এমতাবস্থায় উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। বিজেপির পক্ষ থেকে সব রকম ভাবে প্রস্তুতি রয়েছে, কিন্তু ভোট যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। জয়ের ব্যাপারে আশাবাদী নিমাই বাবু। দেখুন, সদ্য লোকসভা নির্বাচন গেল, হাতের কালি এখনো কারো ওঠে নাই। এমতো অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। বিশেষ করে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন তৎসহ আরও কয়েকটি বিধানসভায় নির্বাচন রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার আসনে সম্পূর্ণভাবে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। আমরা শুধু নির্বাচন কমিশনের কাছে একটি আহ্বান জানাই যে বিগত লোকসভা নির্বাচন আমরা দেখেছি শেষ দফার দিকে যেভাবে সন্ত্রাস, মানুষের ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো, আহ্বান রাখবো, যাতে শান্তিপূর্ণভাবে সমস্ত মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, কোনো রকম সন্ত্রাস যাতে না হয়, কোনো রকম হাঙ্গামা যাতে না হয়, মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এই আবেদন আমরা রাখছি। সিপিএম নেতা উত্তম পাল জানিয়েছেন, এটি অকাল নির্বাচন, এই ভোটের প্রয়োজন ছিল না, কিন্তু বিধানসভা আসন খালি হয়ে যাওয়ায় এই ভোটের মুখোমুখি হতে হয়েছে। লোকসভায় বাম ও কংগ্রেসের জোট ছিল, বিধানসভা উপনির্বাচনে জোট হবে কিনা তা রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে।
তবে কমিশন যখন ভোট ঘোষণা করেছে তখন সব রকম ভাবে লড়াই হবে বলে জানিয়েছেন উত্তম বাবু। আসলে এটা হচ্ছে একটা অকাল নির্বাচন, নির্বাচনটার কোনো প্রয়োজনই ছিল না। একটা নির্বাচনের হাতের কালির দাগ এখনও আছে, ওঠেনি। এই লোকসভা নির্বাচনে আমরা গোটা রাজ্যে এবং দেশে বামফ্রন্ট, কংগ্রেস, ধর্মনিরপেক্ষ সকলকে নিয়ে আমরা একটা মঞ্চ করে লড়েছিলাম। ফলে সেই নির্বাচনের রেসটাই এখনও কাটেনি, সরকার গঠন হচ্ছে, শপথ হয়েছে। ফলে বিক্ষিপ্তভাবে আমাদের এই বিষয়তে কোনো মন্তব্য করে দেওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু এটা নির্বাচনে কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবে এটা রাজ্য স্তর থেকেই ঠিক হয়। স্বাভাবিকভাবেই নির্বাচন যখন ঘোষণা হচ্ছে আমরা নির্বাচন যাব, নির্বাচনে লড়াই করা, সেই লড়াই হবে আর কি। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, তৃণমূল দল সারা বছর মানুষের জন্য কাজ করে। তৃণমূল সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেয়, তাই ভোটের লড়াইটা তৃণমূলের কাছে কোনো ব্যাপার নয়। রাজ্যে যেহেতু তৃণমূল সরকার, তাই উপনির্বাচনে রায়গঞ্জ আসন থেকে তৃণমূলের প্রতিনিধিকে জয়যুক্ত করা হলে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলেই জানান অরিন্দম বাবু। দেখুন, আমাদের দল সারা বছর কাজ করা একটা দল, অন্যান্য দলের মতো ভোট পাখি হয়ে আসে না। সারা বছর আমাদের কাজ চলতে থাকে। সরকারি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাই জন্য আমাদের কাছে একটা ইলেকশনের পরে আর একটা ইলেকশন ফেস করা এমন কোনো বড় কথা নয়। এই ভোটটায় মানুষের মাথায় হয়তো অন্য কিছু ছিল, কিন্তু রাজ্যের ভোটের ক্ষেত্রে যেখানে সরকার আছে বা ইলেকশন হচ্ছে মাত্র একটা সিটে, মানুষ সেটা জানে যে সরকার তৃণমূলেরই থাকবে। সেক্ষেত্রে আমাদের এখানকার যেই প্রার্থী হোক সে যদি জয়যুক্ত হয়ে যেতে পারে তাহলে রায়গঞ্জের উন্নয়ন হবে, এটা মানুষ নিশ্চিতভাবে বোঝে। এই তো গেল রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, কিন্তু যারা ভোট দেবেন সেই জনতা জনার্দন কি বলছেন? আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের সাধারণ মানুষের সাথে। সৌরভ সেন নামের এক শহরবাসী জানান, নির্বাচন কমিশন যখন ভোট ঘোষণা করেছে সকলেই এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন, তবে ভোট যাতে সন্ত্রাস মুক্ত হয় তার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। দেখুন, নির্বাচন কমিশন যখন আমাদের রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ডেট ঠিক করেছে, আমরা সাধারণ মানুষ হিসাবে নিশ্চয়ই এই ভোটে অংশগ্রহণ করব। যাকে যার ইচ্ছা যে প্রার্থীকে ভোট দেওয়া সেই প্রার্থীকে আমরা ভোট দিব। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব আমাদের ভোট, এই ভোটে আমরা সবাই মিলে উদযাপন করব, উৎসবের সময় উদযাপন করব। কিন্তু একটাই নির্বাচন কমিশনের কাছে একটাই আবদার করব, এই ভোটে আমরা যে আগাম লোকসভা নির্বাচনে যে দেখলাম এত সন্ত্রাস, এত রক্তপাতহীন যেন এই ভোট অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিধানসভায়, আমরা নির্বাচন কমিশনের কাছে এই আবেদনটাই রাখবো, যেন নির্বিঘ্নে বিধানসভা উপনির্বাচনটা যেন আমাদের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়। বিশ্বদেব কুণ্ডু নামের এক শহরবাসী জানিয়েছেন, ভোটে গণতান্ত্রিক দায়িত্ব সকলেই পালন করবেন, তবে লোকসভার পূর্বের নির্বাচনগুলিতে রায়গঞ্জে অনেক সন্ত্রাস হয়েছে। এই উপনির্বাচনে যাতে সন্ত্রাস না হয় তার জন্য দাবি জানিয়েছেন বিশ্বদেব বাবু। না, আজকে বিভিন্ন টিভি সংবাদ মাধ্যমে শুনলাম যে আবার ভোট আসছে, 10 তারিখে আবার এই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। তো আমরা ভোট দিতে যাব, অবশ্যই ভারতের আমরা নাগরিক, আমরা ভোট দিতে যাব সেদিন। গণতান্ত্রিক আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করব, এবং আমরা খালি এটাই বলবো যে বিগত দিনে বিভিন্ন সময় ভোট সন্ত্রাস হয়, এখানেও বিভিন্নখানে এর আগের নির্বাচনগুলোতে ভোট সন্ত্রাস হয়েছে, কিন্তু যাতে নির্বাচন কমিশন এবং সরকার এই জিনিসটা আমাদের আশ্বস্ত করে যে আমরা যাতে নিজের ভোট নিজেরা দিতে পারি, এমন একটা পরিবেশ তৈরি করুক। রায়গঞ্জের মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, এবং যারা রায়গঞ্জের মানুষ যেটা চাবে তা সেই জয়ী হবে, এটাই। রায়গঞ্জের স্থানীয় বাসিন্দা মৃন্ময় সাহা জানিয়েছেন, ভোট হবে এটা স্বাভাবিক বিষয়, ভোটের পর সমস্ত মানুষ একসাথে মিলেমিশে থাকে, তাই ভোটে যাতে কারোর প্রাণ না যায় তা দেখা উচিত সরকার ও কমিশনের। ঠিক আছে, ভোট তো হবেই, একটা এমএলএ যখন পদত্যাগ করেছে ভোট তো স্বাভাবিক হওয়া, হোক ভোট ভোটের মতন হোক, সাধারণ লোকেরা যেন ভোট দিতে পারে, ভোটে অশান্তি যেন না হয়। কারণ ভোটের পরে আলটিমেটলি আমরা সাধারণ মানুষ একসাথেই থাকবো, একসাথেই সব কিছু করবো। ভোট আসবে যাবে, একটা প্রাণ চলে গেলে সেটা আর ঘুরে আসবে না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, নির্বাচন কমিশন সরকারের এটাও দেখা উচিত, ঠিক আছে, কীভাবে ভোটটা হবে, অশান্তি ছাড়া ভোট, এবং সবার ভোট সবাই যেন দিতে পারে, কোনো প্রাণহানি ছাড়া ভোট যেন হয়। ভোট আসবে যাবে, সাধারণ লোকরা তো একসাথেই থাকবো, বন্ধু বান্ধব, চায়ের দোকান সব একসাথেই থাকবো। আমরা শুনলাম শহরবাসীর বক্তব্য, কিন্তু শেষ পর্যন্ত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কার পালে হাওয়া টানে তার উত্তর দেবে সময়। আরসিটিভি সংবাদ,
রায়গঞ্জ। সোমবারই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 10ই জুলাই ভোট হবে রায়গঞ্জ বিধানসভায়। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোর তৎপরতা। এরই মধ্যে মঙ্গলবার রায়গঞ্জ শহরে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে শুরু হলো দেওয়াল দখল করার প্রক্রিয়া। দেওয়ালে সাদা রং করা হচ্ছে, প্রার্থীর নাম ঘোষণা হতেই শুরু হবে দেওয়াল লিখন। লোকসভায় ফল খারাপ হলেও বিধানসভা উপনির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী জোট কর্মীরা। আপনারা জানেন গতকাল পশ্চিমবাংলা 4টা বিধানসভা উপনির্বাচনের মধ্যে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে। সেই জন্য আমরা আমাদের এলাকায় নিজ নিজ এলাকায় ওয়াল বুক করা পিন করা শুরু করে দিয়েছি। বিধানসভা ভোটে লোকসভা ভোটে তো আপনাদের সেরকম ভালো হয়, এই বছর কি আশা এই নির্বাচনে? দেখুন, রায়গঞ্জ লোকসভা রায়গঞ্জ বিধানসভার মধ্যে অনেক তফাৎ রয়েছে। রায়গঞ্জ বিধানসভার বাম কংগ্রেস জোটের প্রার্থী এখনো যদিও ঘোষণা হয়নি, সবাই জানে মহিত সেনগুপ্ত। তো মহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিধানসভা বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আপনারা সবাই জানেন এবং নিশ্চিত থাকবে ওনার জয়। আপনি এখনই বলছেন যে আপনাদের জোট প্রার্থীর নাম, সেটা কি ঘোষণা হয়েছে? না, এখনো ঘোষণা হয়নি, সরকারিভাবে আমাদের ঘোষণা হবে। বাম কংগ্রেস যৌথভাবে মিটিং চলছে, কিন্তু আমরা তারই প্রস্তুতি হিসাবে বিভিন্ন এলাকায় নিজ নিজ এলাকায় দেওয়াল বুক করা পিন করা শুরু করে দিয়েছি। এটার ব্যাপারে কতটা একদম 100%। নির্বাচনের পর কেন্দ্রীয় বাহিনী বেরিয়ে যেতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের হাতিয়া উচ্চ বিদ্যালয় বেহাল অবস্থা। অস্থায়ী শৌচালয়গুলি নোংরা আবর্জনায় পরিপূর্ণ। সোমবার বিদ্যালয় খুলতেই বিপাকে পড়তে হয় পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের। বিগত দিনেও এমন সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন বিদ্যালয় প্রধান শিক্ষক এবং পরিচালনা সমিতির প্রতিনিধি। সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া। প্রতি বছরের মতো এবারেও লোকসভা নির্বাচন উপলক্ষে রায়গঞ্জের গৌরী অঞ্চলের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে থেকেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোটের পর কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয় ছাড়তেই ফুটে উঠল বেহাল অবস্থার ছবি। বিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছিল একাধিক অস্থায়ী শৌচালয়। বর্তমানে সেগুলি নোংরা আবর্জনায় ভর্তি। কদিন ধরে সেভাবেই সেগুলি পড়ে রয়েছে, কারো কোনো হেলদোল নেই। 10ই জুন বিদ্যালয় খোলার পর পড়ুয়ারা আসতেই দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। ক্যান্টিনের পাশে এমন অবস্থায় খাবার আর গলা দিয়ে নামতে চাইছে না। মুজাফর হোসেন নামের এক ছাত্র জানিয়েছে, পাশেই রয়েছে বিদ্যালয়ের ক্যান্টিন। নোংরা আবর্জনা মারিয়ে এই ক্যান্টিনে প্রবেশ করতে হচ্ছে। অস্থায়ী শৌচালয়গুলি একেবারে দুর্গন্ধে ভরে উঠেছে। বিষয়টি একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হয়েছে, এখনো কোনো ব্যবস্থা হয়নি। সমস্যা হয়েছে যে আমাদের পাশে এখানে ক্যান্টিনে যদি কোনো কিছু খাওয়ার জন্য যাই তাহলে পর্যন্ত এগুলো এড়িয়ে যেতে হচ্ছে আমাদেরকে। কি রয়েছে এগুলো? এটা মানে আর কি ইলেকশনের সময় বাথরুম তৈরি করা হয়েছিল সেন্ট্রাল ফোর্সের, তার জন্য এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। স্কুল খুলে গেছে অথচ এগুলো পরিষ্কার করেনি? না, পরিষ্কার করেনি। আমরা হেড স্যারকে বলেছি অনেকবার, হেড স্যারও কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে এটা সবকিছু পরিষ্কার হোক, আগের মতো আবার যেরকম স্কুল ছিল সেরকম ঠিক হোক, তাহলে ভালো হবে। পলাশ দাস নামের অপর এক ছাত্র জানিয়েছে, ক্যান্টিনের সামনেই অস্থায়ী শৌচালয়গুলি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। সব মিলিয়ে একেবারে দুর্বিষহ ব্যাপার। অতি দ্রুত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আমাদের এই ক্যান্টিনের সামনে এই সব পায়খানা বাথরুম এইসব খুলে রাখছে। আমরা এখানে পানীয় জল ব্যবহার করি, তার এখানে খুলে রেখেছে। আচ্ছা, এগুলো কিসের জন্য তৈরি হয়েছিল জানো? এগুলা ওই আর্মি ক্যাম্পের জন্য ভোটের সময় তৈরি করা হয়েছিল। তো আমরা হেডমাস্টারকে অনেকবার বলেছি, তো ওরা কোনো স্টেপই নিচ্ছে না। আমরা এখানে খাওয়া দাওয়ার জায়গার সামনে এইসব দেখলে আমাদের অসুবিধা হচ্ছে, এটাই আমরা আর কি বলতে চাচ্ছি। আমাদের এখানে খেলার মাঠ আর কি, যে এমনিতে তো ছোট, তার মধ্যে এইসব করে রাখছে, নোংরা টোংরা দিক দিয়ে ফেলে রাখছে। এগুলো সব পরিষ্কার করা উচিত ছিল, করেনি। বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রতিনিধি গৌতম দাস জানিয়েছেন, প্রতিটা নির্বাচনে এমন অভিযোগ উঠে আসে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আসে, যার জেরে অস্থায়ী শৌচালয় তৈরি হয়, কিন্তু তারা চলে যাওয়ার পর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। নির্বাচন কমিশনের এক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু সমস্যার সুরাহা হয় না। এবারেও এখনো পর্যন্ত এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমাদের মেনলি অভিযোগ হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচন যায়, কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনীকে অনুমোদন দেওয়া হয় এই স্কুলে, এখানে ওরা থাকে মানে স্কুলে ঢোকার সময় যে পরিবেশ থাকে সেই পরিবেশকে ওরা পরে নষ্ট করে দিয়ে যায়। কেমন, যেরকম অস্থায়ী টয়লেট তৈরি করে, সেই টয়লেটগুলি ওরা যখন চলে যায় সেগুলিকে আবার পুনরায় সেই অবস্থায় রেখে যায় না, সেগুলি ওই খারাপ অবস্থায় পড়ে থাকে। এগুলো মেইনলি কার করে দেওয়ার কথা?
এগুলো নির্বাচন কমিশন করে দেওয়ার সেটা কি কথা। এখন করা হয়েছে? না না না, আমরা এর আগেও অভিযোগ করেছিলাম। আমরা চাচ্ছি যে এটা আমরা চাই না যে আমাদের এখানকার পরিবেশ বিনষ্ট হোক। আমরা চাই পুনরায় বহাল তবিয়তে থাকুক, এগুলো পরিষ্কার করে দাও। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন 2019-এর লোকসভা নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচনেও একই অবস্থা দেখা গিয়েছে। এবারেও তার কোনো বদল হলো না। শুধুমাত্র অস্থায়ী শৌচালয় নয়, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে বেঞ্চ বের করা, বিদ্যুৎ সংযোগ পরিবর্তন করা সহ একাধিক ক্ষেত্রে সমস্যা রয়েছে। বিগত দিনের নির্বাচনগুলির ক্ষেত্রে হাতিয়া উচ্চ বিদ্যালয়ে এখনো পর্যন্ত 32,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিষয়টি পুলিশ এবং প্রশাসনকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। 19 সালে লোকসভা নির্বাচন, 21 সালে বিধানসভা নির্বাচন, এই দুটো ক্ষেত্রেই দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয়ের অভ্যন্তরে ছিল এবং এর ফলে আমি এই শব্দটাই ব্যবহার করি যে বিদ্যালয় পরিকাঠামোকে নির্বাচন কমিশন তছনছ করে দিয়ে যায়। যেমন ইলেকট্রিকের যেখান থেকে ইলেকট্রিকের লাইন কেটে কেন্দ্রীয় বাহিনীদের জন্য তাদের চার্জিং পয়েন্ট নিচে নামানো, স্কুলের যত ফার্নিচার বিশেষ করে বেঞ্চ টেঞ্চ ক্লাসরুমগুলো খালি করার জন্য সেই বেঞ্চগুলোকে মাঠের মাঝখানে ডাম্প করে রাখা, অস্থায়ী টয়লেট তৈরি করা, এই সমস্ত কাজগুলো তারা করে নির্বাচন স্বার্থেই করে, ইলেকশন আর্জেন্টের নামে করে। কিন্তু যেই ভোট মিটে যায় বিদ্যালয় পরিকাঠামোগুলোর যে হাল হয়ে থাকে সেগুলোকে আর ফিরে তাকানোর প্রয়োজন মনে করে না। 19 সাল এবং 21 সালের এই দুটো সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আমার স্কুলের কথা বলতে পারি 32,000 টাকা ইলেকট্রিক বিল বাকি আছে, সেই বিল এখনো মেটানো হয়নি। এবছর দেখলাম আমার আশঙ্কাকে সত্য প্রমাণ করে স্কুল খুলেছে। আমরা খোলামাত্র যোগাযোগ করেছি ওভার টেলিফোন, হোয়াটসঅ্যাপ মারফত এই কর্তাদের সাথে যোগাযোগ করেছি, বিশেষ করে রায়গঞ্জ থানার যে টাউন বাবু আছে। কিন্তু আজ পর্যন্ত আমরা ওখানে যে অস্বাস্থ্যকরভাবে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য যে টয়লেটগুলো নির্মাণ করা হয়েছিল, অস্থায়ী টয়লেট, সেই নির্মাণগুলো এখনো পর্যন্ত সরানো হয়নি। লোকসভা ভোট পর্ব মিটে গেলেও পরিষ্কার করা হয়নি স্কুলে অস্থায়ীভাবে নির্মিত কেন্দ্রীয় বাহিনীর জন্য তৈরি শৌচালয়গুলি। এমনই চিত্র দেখা যাচ্ছে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়া হাই স্কুল প্রাঙ্গণে। স্কুল কর্তৃপক্ষের দাবি যে স্কুল খুলে গেলেও ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। বারংবার বলা সত্ত্বেও প্রশাসন কিন্তু এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু এখন কবে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং এগুলো পরিষ্কার করবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্র ও নীলাঞ্জন দাসের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।